৩৬ জুলাই কিংবা ৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ৩৬ জুলাই। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের পর ২২ জুলাই কিছুটা শান্ত হয় পরিস্থিতি। সারা দেশের ন্যায় অশান্ত যাত্রা বাড়িয়েও কিছুটা শান্ত হয় এদিন। তবে নতুন করে কোনো সংঘাতের খবর না থাকলেও এদিনও থামেনি মৃত্যুর মিছিল। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে আরও এই দিনে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি আগে যেসব মৃত্যুর খবর পাওয়া যায়নি তারও কিছু কিছু খবর আসতে শুরু করে। আন্দোলনকারীরা যখন কিছুটা শান্ত হয়ে আসে, পুলিশ তাদের তৎপরতা বাড়িয়ে দেয়। শুরু হয় ব্যাপক ধরপাকড়। তখন বাংলাদেশ মনে হচ্ছে ৭১-এর যুদ্ধের মতো হয়েছে। তারা প্রতিটি পয়েন্টে পয়েন্টে মোবাইল চেক করতো, বাসায় গিয়ে কোনো ছাত্র আছে কিনা, কোনো ঘেটে যখন ওদের সাথে পাল্টা দেওয়ার সময় কোনো ঘেটের ভিতরে কোনো ছাত্র ঢুকছে কিনা, কোনো সাধারণ জনগণ ঢুকছে কিনা, এদেরকে তখন ওই বাড়িওয়ালাকে চিহ্নিত করতো। ওই বাড়ির ভিতরে গিয়ে দারোয়ানকে চিহ্নিত করতো, দারোয়ানকে মারধর করতো। ওই বাড়ির গেট খুলে তারা চেক করবে, যদি গেট খুলে না দিত তাহলে ওই বাড়ির উপর আক্রমণ করতো এবং ওপেন গুলি করতো তারা। এবং প্রতিটি পয়েন্টে পয়েন্টে তারা মোবাইল চেক করতো। রিক্সা দিয়ে যদি সাধারণ যাত্রীরা যেত তাদেরও মোবাইল চেক করতো যে কোনো আন্দোলনের ছবি আছে কিনা, কোনো রাজনৈতিক দলের সাথে আপনার কোনো সম্পৃক্ততা আছে কিনা, এই ছবি কোনো আছে কিনা। যার সাথে কোনো একটা বিন্দু মাত্র যদি কোনো রাজনৈতিক একটা ছবি আপনার ফেসবুকে পোস্টেও যদি কিছু পাইতো তাহলে আপনার উপর আক্রমণ হতো এবং আপনাকে বিভৎসভাবে মারত। শিক্ষার্থী কিংবা জনতা যাকেই আন্দোলনকারী হিসেবে সন্দেহ হয় তাদের ধরে ধরে মোবাইল ফোন চেক করতে থাকে পুলিশ ও শাসক দলের পিটুয়া বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার কোনো ভিডিও বা ছবি পাওয়া গেলে সেগুলো মানুষকে ডিলিট করতে বাধ্য করা হয়। অনেককেই আটক করা হয়। তখন তো আসলে মোবাইল চেক করতো, আর নেট ছিল না, আপনারা বিভিন্ন ছবি তুলে ছবিগুলো চেক করতো। আমারও কিছু ছবি তোলা ছিল বা এখন আছে, ওইগুলো আমি কি করতাম নিয়ে আমি আমার বাসায় কম্পিউটার রাখতাম। আর ২-১ দিন আমি বাসায় ছিলাম না, যেহেতু আন্দোলনে ছিলাম, যার কারণটা ভয়তে আমি হয়তো দেখা যায় আমি কোনো একটা ফ্রেন্ডের বাসায় বা রাত্রি যাপন ছিলাম যে যদি আবার অ্যারেস্ট করে, ওই কারণে মাঝে মাঝে আমি বাইরেও ছিলাম, বিভিন্ন জায়গায় তল্লাশি চালাইতো, রাস্তাঘাটে তল্লাশি চালাইতো। ওই সময় হলে কি তখন ওই যে স্থানীয় আওয়ামী লীগের লোকজন চেয়ার পেতে এবং লাঠি, প্রত্যেকের হাতে লাঠি নিয়ে তারা এরকম কোনো জায়গায় যদি দেখতো যে ছাত্র নামবে বা ছাত্ররা নামতেছে, তখনই ওই যে তাদের উপরে তাদের আক্রমণ করতো লাঠি নিয়ে। তখন তো সম্পূর্ণ যেহেতু প্রশাসনিক পাওয়ারটা তাদের কাছে ছিল। রাতভর পাড়ায় মহল্লায় চলে ব্লক রেড। নাশকতার মামলায় সারা দেশে হাজার হাজার মানুষকে আসামি করা হয়। কেবল ঢাকাতেই করা হয় ৩০টি মামলা। গ্রেপ্তার করা হয় ৬ শতাধিক ছাত্র জনতাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে যাওয়া হয় ২৫ জনকে। আশেপাশের এলাকাগুলোতে রেড দিয়ে প্রচুর সংখ্যক শিক্ষার্থীদেরকে আমাদের পুলিশ তুলে নিয়ে যায়। প্রায় ২৫ জন শিক্ষার্থীকে ওই দিন আটক করে। আমরা দেখেছি বিভিন্ন স্পটেই পুলিশের সাথে সংঘর্ষ, অসংখ্য শিক্ষার্থী হতাহতের খবর পাচ্ছিলাম এবং আমরাও অনেকটা ভীত সন্ত্রস্ত ছিলাম, যেহেতু আমাদের অনেক সমন্বয়ক তারা ক্যাম্পাসে আসতে পারছিলেন না এবং নিরাপত্তার ঝুঁকির কারণে অনেকেই দেখা যায় আত্মগোপনে চলে গেছিলেন। আমি সহ আমরা যে কয়েকজন ছিলাম, আমাদের একটাই প্রত্যাশা ছিল যে কারণে হোক আমাদের কর্মসূচি আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্ররা অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে নির্যাতনের তীব্র নিন্দা ও বিচার দাবি করে। এদিন কয়েকজন সমন্বয়ক ইন্টারনেটবিহীন বাংলাদেশে গুম হয়েছিলেন। অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে সন্ধান না দিলে আমি আমার ভাইদেরকে নিয়ে আমি রাস্তায় শুয়ে থাকবো। আমরা আমাদের ভাইদের খোঁজ না পাওয়া পর্যন্ত প্রয়োজন আমাদেরকেও গুম করে নিয়ে যান। আমরা কেন বাইরে থেকে কান্না করব? আমাদের ভাইদের কি ক্যাম্পাসে। নিখোঁজ সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাতের খোঁজ পেতে ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে তাদের সন্ধান না পেলে অফিস ও বাসাবাড়ির সামনে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এরপরে তো আন্দোলনকে দমানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, আমাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, তাদের সাথে আলোচনা করার জন্য আমাদের 2-3 জন আলোচনায় গেলেও আমরা আলোচনায় যাই নাই। আমাকে চেষ্টা করা হয়েছে, আমি রাজি হই নাই, আমি ভাষা চেঞ্জ করছি গুলিবিদ্ধ অবস্থায়। তারপর যখন হচ্ছে আমাদের কয়েকজনকে গুম করা হলো তখন বের হয়ে এসে আন্দোলনের হাল ধরি। এরপর আবার গুম থেকে তারা ফিরে আসার পরে তাদের হাতে আন্দোলনের হাল ছেড়ে দিই। কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেন স্বৈরাচার শেখ হাসিনা। হাসিনা এদিন ব্যবসায়ী সমাজের সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ীরা তার পক্ষে সবসময় থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, বরাবরের মতো তার নেতৃত্বের প্রশংসা করে। হৃদয়ের রক্তক্ষরণ করছে। আমরা সব সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ব্যবসায়ী সমাজ আপনার সাথে থাকবে। শেখ হাসিনা তার বক্তৃতায় ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি ও জামায়াতকে দায়ী করে। আবার পুরনো হিংস্রতা ফিরে আসে শেখ হাসিনার কণ্ঠে। দাম্ভিকতার সুরে তিনি বলেন, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মসনদ ঠিক রাখার জন্য দেশ জুড়ে নৃশংসতার নির্দেশদাতা নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা এদিন বলেন, আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষীও না। 22 জুলাই দেশে 33 জন বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলন দমনে বাস ও ট্রাক বোঝাই করে ঢাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক পেটানো এবং নির্যাতন করা হয়। এর মধ্যে দিয়ে যে সহিংসতার সূত্রপাত তা দেশকে গত কয়েকদিনে মৃত্যু উপত্যকায় পরিণত করে। বিবৃতিতে বলা হয়, এরকম অমানবিক ও অদূরদর্শী পরিস্থিতি বাংলাদেশে এর আগে সম্ভবত ঘটেনি।